অনির্বাণের নতুন জীবনের শুরুটা কোনো মতেই ভালো মনে মেনে নিতে পারছে না রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বাড়িতে ফেরার সময় ভাবতে থাকে যে আমি এত বড় একটা ভুল কী করে ফেললাম, স্যারকে নিয়ে আমি কী সব উল্টোপাল্টা চিন্তাভাবনা করে ফেলেছিলাম। কিন্তু একটা কথা তো আমাকে মানতেই হবে যে স্যারও আমার প্রতি যথেষ্ট পরিমাণে কেয়ার কনসার্ন দেখিয়েছিল, তার জন্যই আমি তার প্রতি একটা দুর্বলতা আমার তৈরি হয়েছিল, কিন্তু তাছাড়া তার কোনো কিছুই না। কিন্তু হ্যাঁ, স্যার যদি এটা ডিসাইড করে থাকে যে না হয়তো বা আমার থেকে বেটার লাইফ পার্টনার সে যে তাকে চয়েস করেছে সেই হবে, তাহলে সেটাতে আমার এত খারাপ কেন লাগছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো তাকে ভালোবাসি না, আমি তো সেটা স্রোতের কাছে অনেকবার স্বীকার করেছি, কিন্তু তার সত্ত্বেও আমার কেন এত খারাপ লাগছে। ওদিকে রাই মনে মনে কাঁদতে থাকে। এক পর্যায়ে রায়ের চোখ দিয়ে জল বেরোতে থাকে, তখন স্রোত গিয়ে রাইকে বলতে থাকে যে কী রে দিদিভাই, তুই এরকম করে কাঁদছিস কেন? তুই নির্ঘাত কোনো কিছুতে দুঃখ পেয়েছিস তাই তো, বল আমাকে, বল কী হয়েছে তোর সাথে? আবার ওকে অফিসে কোনো রকম কোনো অশান্তি হয়েছে? তখন অনির্বাণের ওই কথাগুলো যখন স্রোত শুনতে পায়, তখন রাইকে স্রোত বলতে থাকে, দেখ দিদিভাই, এখন কেউ যদি নিজের জীবনটাকে সেকেন্ড টাইম একটা চান্স দিয়ে নিজের জীবনে আগে বাড়তে চায়, তাহলে আমরা কেউ না তাকে আটকানোর। কিন্তু তুই যেগুলো নিয়ে ভাবছিস সেগুলো তো আসলে ভিত্তিহীন, কারণ তোর সাথে অনির্বাণ সিনহার কোনো রকম কোনো সেই অর্থে সম্পর্ক নেই। তুই নিজের মুখে তো স্বীকার গেছিস, তা সত্ত্বেও তোর এত খারাপ লাগা কোথা থেকে তৈরি হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ওদিকে অনির্বাণ বাড়ি ফেরার মাত্রই শর্মিকে বলতে থাকে, জানিস তো শর্মি, আজকে যে বোকা বোকা চেহারাটা আমি রায়ের দেখেছি না, তারপর আমার বড্ড বেশি হাসি পাচ্ছিল। রায় মোটেও এটা বুঝতে পারিনি যে আমি রায়ের জন্যই রিংটা কিনছিলাম, কিন্তু তার সত্ত্বেও আমার অনেক খারাপ লেগেছে বেচারির এই চেহারাটা দেখার পর, কারণ বেচারি মনে মনে তো আমাকে ভালোবাসে, আমি সেটা জানি, কিন্তু তার সত্ত্বেও সে প্রকাশ করে না। কিন্তু এটা তো তার অসহায়তার কারণে সে প্রকাশ করে না, কিন্তু আমি তার এই অসহায়তার সুযোগটা নিয়ে তাকে যেভাবে পরিমাণে বোকা বানিয়েছি, তারপরে আমি জানি সে যখন আসল সত্যিটা জানতে পারবে সে যে আমাকে সহজে ক্ষমা করবে না, সেটা আমি বেশ বুঝতে পেরেছি। ওদিকে শর্মী বলতে থাকে, ছাড় তো দাদাভাই, ও যখন সত্যটা জানতে পারবে তখন ও খুশিতে আত্মহারা হয়ে যাবে, তুই দেখিস ও তখন একদমই তোর উপরে অভিমান করে থাকতে পারবে না, আমি তোকে বেট করে বলতে পারি। তখন অনির্বাণ বলতে থাকে, তুই বলছিস তাহলে ঠিক আছে। ওদিকে শর্মী বলতে থাকে, এই রিংটা তো আমাকে দেখালি না, তুই কি ওই তোর এই স্পেশাল মানুষটার জন্য রিংটা এনেছিস, সেটা আমাকে এখন দেখাবিও না, আমি কি নজর দিয়ে দিব তার জন্য? তখন শর্মীকে অনির্বাণ বলতে থাকে, তুই যা বলিস না, তুই ছাড়া কে দেখবে বল, আমার কেই বা আছে, মা তো বেনারসে আছে, মাকে তো আমি সব কিছু পরে বলবো, কিন্তু এখানে আগে সব কিছু সেট করে নিই তারপরে। ওদিকে স্রোত রাইকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে, দেখ দিদিভাই, তুইও নিজের জীবনটাকে নিয়ে আরও একবার ভাবার চেষ্টা কর, যখন যেটা অতীতে হয়ে গেছে সেটাকে নিয়ে না পড়ে থেকে তুইও বরঞ্চ অনির্বাণ সিনহার মতনই কাউকে একজন খুঁজে নিয়ে। ওদিকে স্রোত বলতে থাকে, আচ্ছা বল তো তোর অভিমানটা ঠিক কোন ক্ষেত্রে হয়েছে? তখন রাই বলতে থাকে, আমার অভিমানটা সেই জায়গাটাতেই যে স্যার আমাকে কেন আমার সাথে এই কথাটা শেয়ার করেনি, সে তো আমাকে বলতেই পারতো, আমি তো মোটেও তাকে বলতাম না কোনো কিছু, তার এই কথাটাতে আমার খারাপও লাগতো না, কিন্তু তার সত্ত্বেও সে আমার সাথে কোনো কিছু শেয়ার করেনি। তুই আজকে জানিস সে আমাকে যখন জুয়েলারি শপে নিয়ে গেছে তখনও পর্যন্ত সে আমার কাছে কোনো কিছুই বলেনি যে সে তার হবু বউয়ের জন্য ওই রিংটা কিনছে। তারপর যখন আমি তাকে জিজ্ঞেস করেছি তখন সে আমাকে বলেছে। তাহলে তুই ভাবতে পারছিস যে সে আমাকে কতটা পর ভাবে, কিন্তু সে মুখে মুখে এটাই বলে যে সে আমার কাছে সব থেকে বেশি আপন ভাবে, তার অনেক ভালো একজন ফ্রেন্ড নাকি আমি। তাহলে তুই বোঝ সেই জায়গাটাতে আমার অভিমান হয়েছে, আর তার থেকে আমার চোখ দিয়ে জল পড়ছে। তুই এছাড়া কোনো কিছুই বানাস না তো স্রোত, আমার এখন ভালো লাগছে না, তুই বরঞ্চ আমাকে একটু একা ছেড়ে দিতে। তখন স্রোত হাসতে থাকে। তো বন্ধুদের ভিডিও ভালো লাগতে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।